দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে বাংলাদেশের শেষ সীমান্ত হিলির একেবারে হাকিমপুর উপজেলার সিংড়াইপাড়া। যত দূর চোখ যায় দেখুন শুধু হলুদ ফুলের রাজ্য। দর্শক, আমি জানতে পেরেছি এখানে নাকি আগে এই সময়টা পতিত থাকতো, অর্থাৎ তারা ধান করতো, কৃষকেরা ধান করতো, তারপরে জায়গাটা খালি থাকতো, তারপর আবার ধান করতো। তবে এখন এই জমিগুলোতে 3 বার ফসল হচ্ছে, অর্থাৎ মাঝখানে এই সময়টা হয় হচ্ছে সরিষা। সরিষায় কম খরচে, কম পরিশ্রমে অধিক পরিমাণ উৎপাদন এবং সেই সাথে সাথে ভালো দাম পাওয়ার কারণে এখানকার যত দূর চোখ যায়, যত গ্রাম আছে, সবাই কিন্তু এই সময়টা আসলে সরিষারই চাষ করে এবং বেশ লাভবান হয়। দর্শক, সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করব আজকে দীপ্ত কৃষিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। দর্শক, এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে যে চারিদিকে একেবারে হলুদ ফুলের রাজ্যে, হলুদ সমুদ্র। পাশে আছেন নানা। নানা হচ্ছে সরিষা চাষ করেন এবং সরিষা কিন্তু আর 1 মাস বাদেই তিনি তুলে ফেলবেন এবং ওনারা বেশ লাভবান। আমি একটু কথা বলবো এবং আমি যতটুকু জেনেছি, নানা আমাকে জানিয়েছে ক্যামেরার ওপারে, এখানে আশেপাশে পার্শ্ববর্তী গ্রামে সবাই নাকি সরিষা চাষ করে এই সময়টা, তাই না নানা? আচ্ছা নানা, আপনি কত বিঘা থেকে করেন? আমি এবার করেছি প্রায় সরিষা 3 বিঘার মতো, আর আলু 16 শতক করেছি। আলু আছে। আমার নানা কিন্তু খুব ব্যস্ত, তিনি আসলে যাচ্ছিলেন হচ্ছে বাজারের দিকে, তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমি আবার চলে যাই গম্বস্থানে। বাজারে কি করতে যাচ্ছিলেন? বাজারে আমি একটু কুটির শিল্প কাজ করি, সেলাইয়ের কাজ করি। বাবা, আপনি দেখে অনেক ব্যস্ত মানুষ। আচ্ছা, এই সময়টা সাধারণত কৃষকরা একটু কম ব্যস্ত থাকে। হ্যাঁ, কম ব্যস্ত থাকে, আমি ব্যস্ত বেশি থাকি। আপনি ব্যস্ত বেশি থাকেন, কাজের মধ্যে বেশি নয়। কিন্তু আগে যতটুকু জানতাম নানা, আপনি তো বলতেছিলেন মনে হয় যে এই সময়টা কৃষকরা আসলে কিছু বুনতো না, অনেক হাতে কোনো কাজই থাকতো না, অন্যান্য কাজ করতো, গাড়ি টাড়ি চালাইতো। এখন আবার কৃষকরা মাঠে, এটার কারণ কি? এদের কারণ হলো কৃষকের মাঠে, কৃষক যে সরিষা লাগাইছে বা হয়তো আলু লাগাইছে, তাছাড়া তো মাঠে যাওয়ার কোনো দরকার ছিল না। 10 বছর বা 20 বছর আগে কি হইতো এখানে এই সময়টা? এখানে 10 বছর 20 বছর আগে এটা কিছুই হতো না। আবার এখন তো দেখি একদম যত দূর চোখ যায় খালি সরিষা আর সরিষা। সরিষা আছে যে আবার সরিষা। এখন সরিষা তোলার কিছুদিন পরে তো সরিষা তোলার একদম ব্যস্ত সময় পার করবেন আপনারা, না? এখন কতদিন আর আছে? 1 মাস ধরে। 1 মাস। এখানে কোন জাতের সরিষাটা বেশি চাষ করে? এখানে সরিষা হয় বাড়ি 14, তারপরে বাড়ি 9 আর বাড়ি 7। আচ্ছা, আপনারা তো মনে হয় এখানকার সরিষা বাসায় নিয়ে যান? হ্যাঁ, বাসায় নিয়ে যান। বাড়িতে কি সরিষার তেল ভাঙায় তারপর খান? আচ্ছা না না, আমার একটু বাইর করে দেখাবেন নাকি কেমন হয়েছে? এখন কি হয়েছে? হ্যাঁ, এই যে এটা এখনো পাকে নাই। এই যে এখনো পাকে নাই? না, এটা পাকবে আর। এটা কি ভালো হয়েছে? হ্যাঁ, এটা শুকালে তোমার এই দানাগুলো শুকিয়ে যাবে। তা এক একটার ভিতরে তো অনেক দানা পাওয়া যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক দানা থাকে। এই যে এটার ভিতরে আরো দানা দেখা যায়। আরো দানা যায়, 50-60টা করে দানা হবে, মানে একটা করে খবতে। এবার আমাকে নানা বুঝায় বলেন, বাড়ি 14 আর বাড়ি 9 এর মধ্যে পার্থক্যটা কি? বাড়ি 14 যেটা, ওটা হলো একটু ফলন বেশি হয়। বেশি হয়? হ্যাঁ। তেলও বেশি হয়? তেলও বেশি হয়। দানা? দানা মোটা হয়। দানা মোটা হয়। আর বাড়ি 7 এর? বাড়ি 7 একটু উঁচা হয়, মানে গাছ লম্বা হয়। গাছ লম্বা হয়, সরিষা চিকন হয়। সরিষা চিকন হয়। এতে তেল কি? তেলের স্বাদ বেশি হয়, তেল হয় কালো। স্বাদে বেশি। তেলের স্বাদ ভালো হয়, তেল কালো হয়। আর বাড়ি 9? বাড়ি 9 ওটাও মনে করে তেল ওই রকম হয়, শুধু খালি বাড়ি 14টা তেল হয় সাদা। এখন যে আমরা দেখালেন এটা কোনটা? এটা হলো 7। এটা 20-25টা করে দানা হয়। 20-25টা করে, বেশ ভালো। এবং পাকলে এটা আসলে কালো হয়ে যাবে, সরিষার তেলটাও কালো হয়ে যাবে, খুব ঝাঁঝালো। এখন তো গন্ধ শুকে না, এখন তো তেল আসেনি। আচ্ছা, আর দেখেন এই শুটিগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু অনেক বড় বড়, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে ফলন। না না, যে পরিমাণ খরচ হয় সেই খরচ করে কি টাকাটা উঠে আসে কিনা? তো উঠবে না কেন? কেমনে একটু বুঝান না, কতখানি জমিতে কি পরিমাণ খরচ? আমি করলাম মনে কর 60টার কিনে আমার খরচ হলো 2000 টাকা মনে করো, বা 3000। কি বিঘা প্রতি করলেন? বিঘা প্রতি করলাম, নয়? আর সরষা যদি আমি নিম্ন শ্রেণী যদি 6 মণ পাই, তাহলে 2300 টাকার মন হলে কত আসতেছে 6 মণে? 2300 টাকা মন হইলে 6 মণে কত হয়? 6 দুগুণ 12000। 12000 আর 3 6 1800। 1800 কত হলো? কত হলো? 13300। 13300। আর খরচ হলো কত? খরচ আমার হলো 2000। তার মানে খরচ হলো 2000 আর 13300 আমার নানা লাভ হলো। তা এমনিতে তো এই জমিটা পড়েই থাকতো। এমনিতে জমিটা পড়েই থাকতো। আচ্ছা, তাহলে এটা লাভজনক নয়? আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করতে পারি, তাহলে আলু করলে তো আরো বেশি লাভ? আলু করলে আরো লাভ বেশি। আলু
খরচা বেশি, খাটনি একটু বেশি হয়, এটার খাটনি নাই, স্প্রে করতে হয়, আর এটা কোনো কিছু করতে হয় না। আচ্ছা সেচও দিতে হয় না। তাই না, কোনো সেচ নাই। কি বলেন, মাটিতে জো না থাকলে বলে, মাটি ইয়ে না থাকলে বলে ভালো হয় না। এটা যখন রস হয় না, সরষা না লাগানি হয় যখন আগুন মাসে, অগ্রহণ মাসে, তখন মাটিতে রস থাকে। তো কার্তিক মাসে কাটছে, অগ্রহণ পৌষ মাস পর্যন্ত রস থাকবে। ওটা যখন আমরা চাষ দেই তখন ওই রসটা থাকে, যেমন আমাদের জমি কিছু দেয়নি, তাহলে রস ওই রস থেকে হয়ে যাবে। আর কোনো পানি কিছু দিতে হবে না, কিছু দিতে হবে না। ওষুধ দিতে হবে। কবে দিবেন ওষুধ? এই দিয়া করে দিবে ওষুধ, এই ফুলটা ধরলে ওষুধ দিবে, স্প্রে করবে। আচ্ছা আচ্ছা, তো স্প্রে করার কত দিনের পরে আবার তোলেন? স্প্রে করার মনে করছে 15-20 দিন পর। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে 1 মাসের মধ্যে এই 15 দিন পরে আবার স্প্রে দিবেন, তারপর এটা উঠায় ফেলাবেন। খুব বেশি খরচ নাই তাহলে? না না, খুব বেশি খরচ নেই। আচ্ছা, লাভজনক বেশি। লাভজনক বেশি। বাহ, না না, ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে সেলাই করবেন। আমাকে একটু ছাড় দেন, আমি একটু চলে যাই, সময় মতো কথা আবার হবে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আমি একটু ঘুরে ঘুরে দেখি আপনার মতো আর কে কে কি করছে। আচ্ছা ঠিক আছে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এখানে তো দেখতে পাচ্ছি সরিষা প্রায় হয়ে উঠেছে। আর কতদিন পরে আপনারা কাটবেন? প্রায় 15 দিন। আচ্ছা, কাটার প্রসেসটা কি? কাটার প্রসেসটা কেউ গাছ উগড়ে তুলবে, আর না হলে কাদা দিয়ে কাটা পড়বে। আচ্ছা, যার যেরকম। আপনি কি করবেন? আমি উগড়ে তুলি মূলত। সরিষা জমি থেকে কাটার পর কি কি কাজ আছে? জমি থেকে কাটার পর এটা 2 থেকে 3 দিন আমরা জমিতেই রাখবো। রাখার পর রোদে এটা শুকনো করব। শুকনো করার পর এটা বাড়িতে নিয়ে যা আমরা হয়তো বা মেশিনে, আর না হয়তো পিড়াতে বা মাটিতে থাপড়ায় এটাতে আমরা হচ্ছে সরিষাটুকু বের করব। আচ্ছা, এটুকু বের করার পর এখানে সরিষার এই গাছের যে একটা আছে এটা আলাদা করতে হবে। আলাদা করার জন্য খৈচালা বা হচ্ছে আপনার চালন কোনো কিছুতে আলাদা করতে হবে। আলাদা করার পরে হলো সরিষাটাকে শুকনো করতে হবে। আচ্ছা, শুকনো করে আমরা বাসায় রেখে দিই। আর কাঁচাতেও বিক্রি হয়, কাঁচা অবস্থাতেও যদি প্যাটিপত্র নেয় বা যারা ব্যবসা করে তারা তো কাঁচা সরিষা নেয়, তো কাঁচা সরিষায় কৃষক বিক্রি করে। আমি যতটুকু শুনেছি যে কাঁচা সরিষা যখন আপনারা পাইকারদের কাছে বিক্রি করেন তখন নাকি দাম কিছুটা কম পাওয়া যায়, আর শুকিয়ে বিক্রি করলে একটু বেশি পাওয়া যায়। কোনটা লাভবান হওয়া যায় বেশি? অবশ্যই, কারণ শুকনো সরিষা আমরা যখন বিক্রি করব আর কাঁচা সরিষা 1 মণ যখন আমরা শুকাবো, অবশ্যই সেখান থেকে 10 কেজি কমে যাবে। এই জন্য কাঁচার থেকে শুকনো সরিষার দাম বেশি। আবার দেখা যাচ্ছে 10 কেজি এদিকে কমবে, ওইদিকে আবার 10 কেজির দাম বাড়বে, আবার দেখা যাচ্ছে সেটা সমান সমান হয়ে যায়। ও আচ্ছা, তাহলে ওইখান থেকে দামটাকে আসলে পারস্পরিক সংযুক্ত করা হয়। হ্যাঁ, পারস্পরিক সংযুক্ত করা হয়। যে 10 কেজি হচ্ছে আপনার সরিষা শুকনো অবস্থা থাকা অবস্থা কমে যাচ্ছে, সেটার দাম ওইদিকে যে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, তাহলে পার্থক্যটা কেমন হয়? মানে ধরেন কাঁচা সরিষা আমি বিক্রি করলে কত দাম পাবো, আর যদি শুকিয়ে এটাকে প্রসেসিং করে আপনারা কি আবার প্যাকেটজাত বা বস্তাজাত করেন শুকানোর পর? শুকানোর পর অবশ্যই তো বস্তাজাত করে রাখতে হবে, এটা তো আর হচ্ছে মাটিতে ফেলে রাখা যাবে না। তাহলে কি টন প্রতি দাম পান নাকি? আমরা মণ হিসাবে বাজারে বিক্রি করি। 40 কেজি আমাদের এখানে 1 মণ। কাঁচাও তো মণ হিসেবেই করে? কাঁচা ওই 40 কেজি। তাহলে দামের পার্থক্যটা একটু বলবেন? দামের পার্থক্য আপনার কাঁচা সরিষা যদি হয় 1800 টাকা মণ, 2000 টাকা মণ, আপনার শুকনো সরিষা হবে 2500 টাকা মণ, 2400-2500। তার মানে প্রায় 5 থেকে 600 টাকার হচ্ছে ডিফারেন্স। আবার অনেক সময় 3 থেকে 400 টাকার ডিফারেন্স হয়। আচ্ছা, এটা বাজারের হচ্ছে মূল্যের উপর নির্ধারণ। আচ্ছা, জাত কতগুলো হয় এগুলার? জাত অনেক ধরনের হয়। আপনার ব্যারি 9, ব্যারি 14, ব্যারি 16, ব্যারি 18, বিভিন্ন ধরনের জাত আছে। কোন জাতটা ভালো হয়? খুব কম সময়ের জন্য আসে আমরা সেটা লাগাই, সেটা হচ্ছে ব্যারি 9 এবং ব্যারি এটা হচ্ছে আপনার 14। আচ্ছা, এগুলো খুব কম সময়ের ভিতর আসে। বাহ, বেশ ভালো। আমি একটা বিষয় একটু প্রত্যক্ষ করছি, দর্শক দেখতে পাচ্ছি যে এই সরিষাগুলো যখন দেখতে পাচ্ছি এগুলো তো প্রায় চলে এসেছে। সরিষা যখন প্রায় চলে আসে তখন উপরে ফুলটা আসলে পড়ে যায়, তাই তো? হ্যাঁ। এবং দেখুন, বসেন আপনি একটু। এই সরিষাগুলোর উপরটা এরকম ছোট ছোট কেন, আর নিচের গুলো একটু বড় বড়, বা উপরে ভালো হয় নাই নিচে ভালো হয়েছে এরকম? আবার এই পাশে দেখতেছি যে সব সমান। পার্থক্য কি বলেন তো? আমার কি হয়েছে এগুলোর কোনো সমস্যা হয়েছে? এই জমিতে হয়তো একটু সার বা একটু হয়তো পানির ট্রাবল হয়েছে, আর এই জমিতে হয়তো এই গাছটাতে সার বা হচ্ছে পানি পর্যাপ্ত পেয়েছে। যে কারণে এই গাছটার হচ্ছে আপনার গঠন এবং আপনার দানা সবকিছুই ভালো হয়েছে। আর এই গাছটাতে একটু খাদ্য কম হয়েছে, যে কারণে চিকন হয়েছে। খাদ্যটা কি? আমি জানি যে বোরন যদি ঠিকভাবে না দেয়া হয়, আপনার গোবর সার, ইউরিয়া, ড্যাপ আমরা যখন লাগানোর সময় দেই, গোবর দেই ফার্স্ট টাইম, তারপর ইউরিয়া দেই, ড্যাপ দেই, দিয়ে একবারে চাষ করি আমরা। চাষের সময় আবার দেখা যাচ্ছে আমাদের রসের প্রয়োজন পড়ে। একটা মাটিতে যে একটু হচ্ছে একটা রস ভাব একটু, সেই রসটা এই জমিতে কম ছিল। কম থাকার কারণে গাছগুলো খুব কষ্ট করে বের
আচ্ছা, তার মানে একবার সেচ দিতেই হবে? কতবার সেচ দিতে হবে? এই আপনাদের এটা হচ্ছে আমাদের বাড়ি 14, এটাতে একবার সেচ দিতে হয়, কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু সেচ দেন, সেচের ব্যবস্থা এটাতে নেই। দেওয়া হয়েছে না? এটা তো সেচ দেওয়া দর্শক, হয়নি। এটা তো দেওয়া হয় না, তাহলে এখানে জুয়া মনে এই হচ্ছে। মাটিতে একটু রসটা বেশি ছিল, আচ্ছা। পানির পরিমাণটা একটু বেশি ছিল, রসটা একটু বেশি ছিল, যে কারণে এই মাটির সার এবং ওষুধ সবকিছুই কাজে লেগেছে। আর এটাতে রস কম থাকায় কোনো কিছু কাজে লাগে। এই জন্য অনেক জায়গায় বলতে শুনি আমরা যে সরিষা চাষ যারা করে তারা বেশিরভাগই চারাটা বড় হয় না বা বড় হলে পরে ভালো ফলন পায় না। এটার প্রধান কারণটাই হচ্ছে, আমি যতটুকু জানি, যে মাটিটা যদি ঠিকঠাক ভাবে না থাকে, মাটিতে রস না থাকলে কিন্তু সরিষাতেও রস হবে না, দানাগুলোও ভালো হবে না। ঠিক আছে, আমরা একটু এইখানটায় দেখি, যেহেতু এটা ভালো হয়েছে এই ক্ষেতটা, একটু ঘুরে ঘুরে দেখি। ভাই, তাহলে কি কি সতর্কতা অবলম্বন সরিষা করতে হবে? লাগাতে গেলে আগে দেখতে হবে যে মাটিটাতে আমরা সরিষা লাগাবো সেই মাটির গুণাগুণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মাটিটা রস কিরকম, খুব বেশি পানিও থাকা চলবে না, আবার খুব বেশি মাটিতে রসও থাকা চলবে না, এরকম হচ্ছে মাটিতে চাষ দিয়ে সরিষা চাষ করতে হবে। সেখানে সার ওষুধ যেটা দেন সেটা খুব সুন্দরভাবে কাজে লাগে। ওষুধটা কবে দেবেন? ওষুধটা কেন যখন দেবেন? ফুল ধরে পড়ছে, ফুল ধরার পর এই ওষুধটা আমরা দেবো, কারণ এই দানাটা দেখতেছেন না এখন ক্লিয়ার, কিন্তু আচ্ছা। আর বিগত কয়েকদিন পর দেখবেন এখানে কালচা কালচা ভাব হবে, এগুলোতে কালচা কালচা ভাব হবে, মানে দাগ পড়বে। মানুষের শরীরের চামড়া যেরকম যত্ন না নিলে দাগ পড়ে, ঠিক তদ্রুপ সরিষাতেও যত্ন না নিলে এগুলো দাগ পড়বে। আর দাগ পড়লে ভিতরে দানাতে তখন দানা হবে ছোট চিটকান্নি। আর যখন আমরা স্প্রে করব দানাটা এই গাছটা এরকমই হচ্ছে থাকবে, আর দানাটা খুব সুন্দর গোল হবে। আর যখন চলে আসবে তখন কেমন হবে? যখন চলে আসবে তখন ওই হচ্ছে দানাটা আপনার গোল হবে, গুটি গুটি হবে এবং লাল হবে, লাল হলুদ হবে। লাল হলুদ হবে। আচ্ছা, এগুলো তো আপনি বলছেন যে কত বাড়ি 14? হ্যাঁ, বাড়ি 14। আমাকে কি একটু দেখাবেন কেমন হয়েছে এগুলো? তো দর্শক, ভালো সরিষা দেখেন, কোনটা একটু বুঝতেই পারছেন যে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো শুটি কিন্তু একই রকম, আমি অর্থাৎ একটা একই দানা রকম এখান সাইজ। থেকে আপনাকে দেখাই। প্রচুর পরিমাণে হয়েছে। এখন দেখেন দানাটা কেমন দেখাচ্ছে। স্প্রে করলে দানাটা ঠিক এরকমই থাকবে, আর যদি আমরা স্প্রে না করি তো দানাটা চিটকানি হবে, ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আচ্ছা। এবং এই সরিষা থেকে তখন আমাদের ওই হচ্ছে আপনার যখন তেল ভাঙতে যাব তখন তেল হবে কম, আর দানা যখন সঠিক থাকবে, গোল গোল থাকবে, খুব সুন্দর থাকবে দেখতে, তখন ওটা তেল হবে বেশি। এটা কি গোল গোল আছে তো? হ্যাঁ, এটা তাহলে গোল এটা গোল কি আছে। ভালো আছে? হ্যাঁ, এটা একদম। এবং যে পরিমাণ ভিতরে ফলন হয়েছে সেটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম নাকি আরো ঠিকঠাক বড় আছে। হবে? না, আর বড় হবে না, ঠিকঠাক, এখন শুধু লাল হবে। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আচ্ছা, আমার এখন বলেন তো, অনেক কৃষকের একটাই চাওয়া, একটাই প্রশ্ন, যে সরিষা নাকি অনেকে রোপণ করে, আপনারা কি এমনি ছিটায় দেন? হ্যাঁ, আমরা সেটাই দিই। ছিটায় দেন, তারপর চারাটা উঠতে উঠতেই নাকি মরে যায়, এই সমস্যা। না, এইটা কি করলে এটা এইটা যখন হবে না হয় তখন যে ওই যে দেখেন আমার এই জমি আর এই জমি কিন্তু আলাদা, অথচ আপনার একই রকম পাশাপাশি। হচ্ছে সরিষা, হ্যাঁ। একই সরিষা একই রকম জাত। আচ্ছা। ওটার গাছগুলো দেখেন ছোট ছোট, এর গাছগুলো দেখেন বড় বড়, বড় এবং বড়, এটা দেখেন সুন্দর। ক্লিন, সবগুলো মোটা মোটা। ফলনও তো বেশি হয়েছে। হ্যাঁ, এটার ফলন হবে বেশি, এটার ফলন হবে কেন? কারণ এটার মাটির গুণাগুণ ঠিক ছিল না, আচ্ছা, যে কারণে এটাতে গাছটা মানে খুব কষ্টে বের হচ্ছে, চিকন আকারে বের হচ্ছে। তাহলে মাটিটা কিভাবে প্রস্তুত করব ভাই? মাটিটা প্রস্তুত করতে গেলে যদি মাটিতে রস না থাকে, প্রথম অবস্থায় মাটিতে পানি দিয়ে নিতে হবে। আচ্ছা, এদিকে আসেন। সেই পানিটা যখন শুকিয়ে যাবে, মাটি যখন ধুলধুলা ভাব হবে, তখন আমাদের চাষ করে সেই মাটিতে সরিষা ছিটাতে হবে। আচ্ছা, তাহলে সেই সরিষাটা পূর্ণাঙ্গভাবে ভালো হবে। এরপরে তাহলে এই জমিতে কি লাগানো হবে? ধান লাগানো হবে। আচ্ছা, আমি যতটুকু জানি, এই যে ধান লাগানোর মধ্যবর্তী সময় যে আপনারা সরিষা করেন, সরিষাতে যে পরিমাণ সার বা যে পরিমাণ আসলে মাটির খাদ্য দেয়া হয়, সেই খাদ্যটা আবার ধানের জন্য অনেক উপকারী। হ্যাঁ, ধানের জন্য উপকারী, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সরিষার জমিতে কিন্তু ধান পূর্ণাঙ্গভাবে হতে চায় না। আপনার ভালো জমিতে যে ধানটা হবে, সরিষার জমিতে আপনার মন 2 থেকে 3 মণ ধান হলেও কম হবে। কি বলেন? আমাকে তো অন্য কৃষক বললো যে এই জমিতে ধানে কি এই জমির খাদ্য দিয়েই নাকি ধান আরো ভালো হয়। হ্যাঁ, এই জমির খাদ্য দিয়ে ধান হবে, কিন্তু ধানের গাছটা পূর্ণাঙ্গভাবে হয় না। ধানের গাছটা আপনার ফাটে যায়, মানে ওষারা সার বেশি আসছে এটাতে। তাহলে এটার উপায়? আপনার পোকা ধরে, পচারি তাহলে ধরে। আপনারা সরিষা করেন কেন? লাগাই, তারপরেও আমরা খুব কষ্ট করে ধানটা নিয়ে আসতে হবে, ক্যাপাসিটি করে, খুব টেকনিক করে, স্প্রে করে, ওষুধ মেরে মেরে নিয়ে আসতে হবে ধানটা। তো আমার মনে হয় কি, আপনি আমরা তো সব জমিতে লাগাই না তো। কর্মকর্তা আছে না আপনাদের এখানে? হ্যাঁ। কৃষি কর্মকর্তারা ওনারা আসে? গত বছর আমি আমার জমিতে ধান লাগাইছিলাম, সরিষার জমিতে, আপনার বৃষ্টি আর বর্ষায় ধানের গাছ পড়ে গেছিল। কারণ কি জানেন, ওই উর্বরতা শক্তি গোড়াতে বেশি থাকার কারণে আবার ধানের গাছ পড়ে যায়। ও আচ্ছা, তাই বলেন? বৃষ্টি আর বর্ষায় পড়ে গেছে? হ্যাঁ, উর্বরতা শক্তির কারণে। আর অন্য ভালো জমির ধান কিন্তু পড়তে চায় না, কারণ মাটির গোড়া এবং মাটির হচ্ছে আপনার শক্ত মাটি। আর যেহেতু এটা আমরা আগে চাষ করে রাখছি, উর্বরতা শক্তি, আবার পুনরায় চাষ করব। আচ্ছা, তার মানে উনি যেটা বুঝাতে চেয়েছে, দর্শক আমি একটু বলি, যে
এখানে সরিষা করলে যে ধান নষ্ট হয়ে যাবে এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যেহেতু এই মাটিটা আগে থেকেই চাষ করা হয়েছে এবং সরিষার জন্য বেশ মাটির খাদ্য দেয়া হয়েছে, জৈব সার দেয়া হয়েছে এবং নানান ধরনের মাটির খাদ্য দেওয়া হয়েছে, এই জন্য মাটিটা উর্বর হয়ে থাকে। উর্বর জমিতে ধান আরো ভালো হয়। তবে যদি বৃষ্টি বাদল বা ঝড় আসে সেক্ষেত্রে যেহেতু মাটিটা উর্বর থাকে এবং নরম থাকে, মাটিতে জো থাকে, এই কারণে গাছটা উপড়ে যায়। উনি আসলে ওটা বোঝাতে চেয়েছে। আমার মনে হয় কি জানেন, আপনি একটু কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলবেন এই ব্যাপারে, যে গাছের কিভাবে আরো বেশি শক্ত রাখা যায় ধানের গোড়াটা। তাহলে হবে কি গাছটা উপড়ে যাবে না, তাতে ধানটাও আপনি ভালো পাবেন, দুইটাই ভালো হবে, তাই না? একটু জানতে ইচ্ছে করছে যে এখন তো প্রায় উঠানোর সময় হয়ে গেছে, তবে যখন ফুল আসে সরিষাতে তখন নাকি তখন আপনারা ওই যে মৌমাছি বা মধু যারা চাষ করে তারা আসে না এখানে? হ্যাঁ, তারা আসে। হ্যাঁ, আসে। আমাদের ওই যে পাশের গ্রামে একটা জায়গায় আসছে, আচ্ছা, ওখানে তারা অনেকগুলো বাক্স বসাইছে জমিতে, ওখান থেকে তারা মধু সংগ্রহ করতেছে। সরিষা ফুলের গত বছর আমাদের এখানে আসছিল। তাই? হ্যাঁ। আচ্ছা, সরিষা ফুলের মধু দর্শক বেশ জনপ্রিয়, বেশ চমৎকার এবং খেতেও খুব সুস্বাদু, তাই না? হ্যাঁ, রাইট। তাহলে এই যে সরিষা, অনেকে বলে যে সরিষা ফুলের যদি মৌমাছি চাষ করা হয় বা সেখানে যদি মধু চাষ করা হয় তাহলে নাকি সরিষা ফুল নষ্ট হয়ে যায়, এটা কি সত্যি না মিথ্যা? এটা কতদূর সত্যি মিথ্যা আমি এতদূর বলতে পারবো, তবে আমার জানার মতো ধারণা মতে যে হচ্ছে আপনার মৌমাছি শুধু মধুই সংগ্রহ করে থাকে, আশা করা যায় সরিষা ফুলের তেমন কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আমি যতটুকু জানি সেটা আপনাকে বলি। মৌমাছি যখন ফুলে ফুলে বসে তখন এটার কিন্তু আরো ভালো হয়, ফুলটা থেকে আরো ভালো আপনার বীজটা হয় এবং সেখান থেকে শুটিটাও ভালো হয়, জানেন তো? তাই মৌমাছি চাষ করলে, যে এটা একটা ভ্রান্ত ধারণা যে সরিষা ফুলে যদি মৌমাছি চাষ করে বা মধু চাষ করে তাহলে যে শুটি ভালো হয় না বা সরিষা ভালো হয় না, এটা একটা ভুল ধারণা। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বললে তো বেশ ভালো লাগলো এবং সরিষার বীজগুলো, দানাগুলো বেশ সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। আশা করছি খুব ভালো ফলন পাবেন এবং সেগুলো থেকে ভালো তেলও উৎপাদন হবে। আপনি ভালো থাকেন তাহলে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। একটা বিষয় খুব ভালো লাগে যে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত কিন্তু কৃষি আরো বেশি উন্নত হচ্ছে। এবং দেখুন, এই যে একটা সময় কৃষকরা শুধু করতো কি একটা ফসল করতো বা দুটো ফসল করতো, কালক্রমে যত দিন যাচ্ছে কৃষকরা বুঝতে পারছে যে একই জমিতে ভিন্ন ভিন্ন উপায়ে সাথী ফসলও যেমন করা যায়, তেমনি দো ফসলি, তিন ফসলিও করা যায়। এবং কৃষকরা এক্ষেত্রে তিনবার তৃতীয় গুণ বা চতুর্থ গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত লাভ পাচ্ছে। অর্থাৎ সারা বছরই কৃষক কিন্তু আর অন্য পেশায়, আগে যেটা হতো কৃষক একটা কৃষি কাজ করতো তারপর অন্য পেশায় চলে যেতে হতো, এখন কিন্তু অন্য পেশায় যেতে হচ্ছে না। সকল কৃষক কৃষি কাজই করতে পারছে 3 বার এই মাটিটাকে ব্যবহার করে। তাই আমার মনে হয় এভাবে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন যেমন হবে, কৃষি অর্থনীতি হবে আরো বেশি সমৃদ্ধ। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন।